আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 2 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেক্টর নিয়ে কিছু আলোচনা আমরা রাখতে যাচ্ছি। তো আশা করি তোমরা আলোচনাটি মন দিয়ে শুনবে এবং তোমরা উপকৃত হবে বলে আমরা আশা করতেছি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। আমরা লিখে রাখছি ভেক্টর মানে হচ্ছে দিক রাশি। তো সর্বপ্রথম আমরা জেনে নিই যে দিক রাশি আসলে বলতে কি বোঝানো হয়। অর্থাৎ সংজ্ঞায় প্রথমে আমরা জানতে পারি যে সকল রাশির মান এবং দিক আর থাকবে প্রথমত 2টা অংশ, একটা থাকবে মান আর একটা থাকবে অবশ্যই দিক। এই 2টা মিলে ভেক্টর প্রকাশ হয়। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান জানলেই কিন্তু তোমার এটা সম্ভব। যদি আমি বলি যে স্কেলার যেটা হচ্ছে যে অদিক রাশি, এর কিন্তু দিক নাই, দিক জানার কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু মান থাকবে বাট কোনো দিক থাকবে না, কোনো দিক নাই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন খুব হাতের কাছে বলতে পারি, যেমন ঘড়ি সময় এখন কত বাজে, এখন হয়তো বাজে সকাল 10টা বা বিকাল 4টা, এর কিন্তু দিক জানার প্রয়োজন নাই। বাট আমি যদি এমন একটা জিনিস প্রশ্ন করি কাউকে, মানে যদি এমন হয় যে ধরো এই অবস্থানে কেউ দাঁড়িয়ে আছে, এইদিকে তার স্টেশন, এদিকে হচ্ছে বাস টার্মিনাল, এদিকে লঞ্চ ঘাট, এদিকে বিমানবন্দর, এইখানে ধরো কেউ দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি বলি প্রত্যেক দিকে এখান থেকে দূরত্ব ধরো 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, সব দিকে এখান থেকে দূরত্ব 1 কিলোমিটার। কিন্তু আমি যদি এখন বলি যে তুমি 1 কিলোমিটার যাও, এইখানে ধরো শিক্ষার্থী তোমরা আছো, আমি যদি বলি যে 1 কিলোমিটার যাও, তাহলে কিন্তু তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। তোমরা সাথে সাথে আমাকে ব্যাক কোশ্চেন করবা যে স্যার 1 কিলোমিটার যাবো, তাহলে কোন দিকে যাব? তার মানে তোমার কাছে এই প্রশ্নটা অসম্পূর্ণ প্রশ্ন ছিল, যে হ্যাঁ 1 কিলোমিটার যাব, কিন্তু আমার রাস্তা তো 4টে অপশন আছে, তাহলে আমি কোন দিকে যাব? তার মানে একটা নির্দিষ্ট দিক না জানলে তুমি কিন্তু সেই কাজটা সম্পূর্ণরূপে করতে হবে। তো পৃথিবীতে আমাদের চারপাশে যা কিছু আছে, এমন কিছু বস্তু আছে যার শুধুমাত্র মান জানলে তার সঠিকতা নিরূপণ করা যায় না, তার সাথে সাথে সে কোন দিকে কী অবস্থানে, যখন আমরা বিস্তারিত যাব, বিভিন্ন চ্যাপ্টারে আলোচনা করব, তখন কিন্তু এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করব। এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা আমরা বলতে পারি। তাহলে স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য, দিক এবং অদিক রাশির মধ্যে পার্থক্য, যে ভেক্টরের মধ্যে মান এবং দিক দুটোই থাকবে, আর স্কেলারের মধ্যে শুধুমাত্র মান থাকবে বাট কোনো দিক থাকবে না। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন হচ্ছে যে সরণ, বেগ, বল ইত্যাদি হচ্ছে বেগ রাশি, ইত্যাদি হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। তো এবার আসি আমরা মূল আলোচনায়, এই দিক রাশিকে কীভাবে প্রকাশিত করা যায়। তো আমরা জানি যে এটা একটা, ধরো আমি একটা টানলাম, এই দিয়ে একটা রেখা, তো এই রেখাটা আমি এখান থেকে এই দিকে যে শেষ করেছি, কিন্তু আমি তো উল্টো দিক থেকেও করতে পারতাম, উল্টো দিক থেকে। এখন যারা দেখেছে তারা বলতে পারে যে হ্যাঁ বি থেকে এতে টানছে, কিন্তু আমি তো প্রথমে আবার এ থেকে বিতে টানছি। যদি আমি কাউকে না দেখায় যদি বলতাম যে আমি কোন দিক থেকে কোন দিকে টানছি, তাহলে কিন্তু সেটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। 2 রকম, কেউ বলতো এ থেকে বি, কেউ বলতো বি থেকে। কিন্তু আমি যদি স্পেসিফিকভাবে এটাকে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে যদি এটাকে দেখাই দিতাম,
তাহলে এখানে এই চিত্রে অ্যারোচেনের মাধ্যমে দেখে বলে দেওয়া সম্ভব ছিল যে প্রথমে তার শুরু ছিল এতে এবং শেষ হয়েছে তার প্রান্ত যায় বি প্রান্ত থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে এইটার ক্ষেত্রে এটা একটা দিক রাশি। কেন দিক রাশি? এর মান কোনটুকু? কারণ এর মান এবং দিক উভয় আছে। মান কোনটুকু? এ থেকে বি এর যে দৈর্ঘ্য হতে পারে সেটা 2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অথবা কয়েক মিটার হতে পারে। এটা হচ্ছে তার মান পরিমাপ করে। আর দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। আর যে বিন্দু থেকে এই দিক রাশিটা শুরু হবে সেটাকে পাদবিন্দু বলা হয়, আর যে বিন্দুতে যে শেষ হবে সেটাকে তার শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমরা এই দিক রাশিটাকে প্রকাশ করব কিভাবে? এ বি এইভাবে প্রকাশ করব, তার উপরে অ্যারো চিহ্ন দিয়ে। সচরাচর দিক রাশিগুলোকে কয়েকভাবে প্রকাশ করা যায়, তবে বহুলভাবে প্রচলিত যেটা সেটা কোনো দিক রাশির উপরে অ্যারো চিহ্ন দিয়ে সেটাকে প্রকাশ করা যায়। কোনো কোনো বই আবার দিক রাশি যদি এ একটি দিক রাশি হয় তাহলে একে কেউ এভাবে দিয়েছে, কেউ দিয়েছে শুধু দাগ দিয়ে, কেউ দিয়েছে নিচে, কেউ দিয়েছে এটাকে মোটা করে প্রকাশ করা যায়। বহুলভাবে প্রচলিত সেটা হচ্ছে যে যেটা দিক রাশি হবে সেইটার উপরে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে প্রকাশিত করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এ বি একটি দিক রাশি যার মান হচ্ছে এ থেকে বি এর দৈর্ঘ্য এবং যার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। এ বিন্দু তার পাদবিন্দু, বি বিন্দু তার শীর্ষবিন্দু বলা হয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি দিক রাশিকে কীভাবে প্রকাশ করা যায় সেটা। এখন আমরা কিছু সংজ্ঞা দেখব, দিক রাশি সংক্রান্ত কিছু সংজ্ঞা আমরা পড়তে পারি। তার মধ্যে একটা সংজ্ঞা আমরা যদি এ এবং বি দুইটা ভেক্টর রাশি, এটা এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে এটা বি ভেক্টর, খেয়াল করলে দেখা যায় যে এ একটা ভেক্টর রাশি, বি আরেকটা ভেক্টর রাশি। এ ভেক্টরের যে মান অর্থাৎ এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে এ ভেক্টরের মান। আর দিকটা কি? এই বাম দিক থেকে ডান দিকে। আবার বি ভেক্টরের যে মান, এই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তার মান, এবং দিকটা হচ্ছে ওই বাম প্রান্ত থেকে এই যে ডান শীর্ষবিন্দু, অর্থাৎ অ্যারো চিহ্ন এটা যে জায়গায় শেষ হয়েছে সেটা তার শীর্ষবিন্দু। এখানে দুটো ভেক্টর যদি আমি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটারই দিক একই দিকে এবং দুইটারই মান কিন্তু সমান। তাহলে এই দুইটা ভেক্টরকে পরস্পর কি ভেক্টর বলা যাবে? আমরা এই দুইটা ভেক্টরকে আমরা পরস্পর সমান ভেক্টর বলতে পারি। এই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারি। যদি এমন হয় যে দুইটা ভেক্টর রাশির মান এবং দিক পরস্পর সমান, তাহলে তাদেরকে সমান ভেক্টর বলতে পারি। সেক্ষেত্রে আমরা ভেক্টর এ সমান সমান ভেক্টর বি এটাকে লিখতে পারি। তাহলে দুইটা ভেক্টরের মান যখন পরস্পর মান ও দিক সমান হয় তখন তাদেরকে কী বলা হয়? সমান ভেক্টর বলা হয়। এরপরে আমরা আসতে পারি সেটা হচ্ছে যে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর অর্থাৎ ভেক্টর দুইটা যদি পরস্পর সমান কিন্তু তাদের দিক যদি সেন্সটা যদি বিপরীত হয়, ঠিক আছে? যদি তাদের সেন্সটা বিপরীত হয়, অর্থাৎ যেহেতু এইটা এবং এইটা সেম, তাহলে এই ভেক্টরের দিক যদি ওই দিকে যায় তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে মাইনাস এ ভেক্টর বলি, মাইনাস এ। এইটা হয়ে যাবে দুইটা ভেক্টর পরস্পর সমান কিন্তু তাদের দিক যদি বিপরীত হয় তখন তাদের ভেক্টরকে কি বলা হয়? বিপরীত ভেক্টর বলা হয়, বা আরেকটা নাম আছে ঋণ ভেক্টর। ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে ঋণ ভেক্টর। এটাকে বলা হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। বিপরীত বা ঋণ ভেক্টর। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আরও কিছু ছোট ছোট সংজ্ঞা আছে, যেমন তোমার হচ্ছে সমতলীয়, একই তলের উপরে যদি সমান ভেক্টর থাকে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। তারপরে হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নাল ভেক্টর। নাল ভেক্টরটা কাকে বলে? নাল ভেক্টর হচ্ছে আরেকটা নাম নাল বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর অর্থাৎ যে ভেক্টর রাশির মান হচ্ছে শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তো শূন্য ভেক্টরটা ভেক্টর তার মান আবার শূন্য, তার মানে এটা আবার কেমন একটা ব্যাপার। তো আমরা একটু লক্ষ্য করে ধরো একটা বড় ভেক্টর, এই ভেক্টরের শুরুটা এখান থেকে শুরু করে এইভাবে বড় চলে আসছে। এখন যদি ব্যাপারটা এমন হয়
যে এই ভেক্টরটা প্রথমে যখন আমরা ভেক্টরটা আঁকাতেছিলাম তখন কিন্তু তার প্রথম ডট বিন্দু থেকে এই মুভমেন্টটা তার কিন্তু এই বরাবর ছিল। তো যখন মুভমেন্টটা ছিল বাট তখন তার দৈর্ঘ্য কিন্তু মান অর্থাৎ তার মানটা কিন্তু পরিমাপযোগ্য তখনও হয় নাই, তার মান পরিমাপ করা সম্ভব না, কিন্তু তার মুভমেন্টটা ছিল যে কোনো একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ তার মানগতভাবে সে এখনো পরিপক্কতা পায় নাই, কিন্তু তার মুভমেন্টটা ছিল। কিন্তু এরকম একটা অবস্থানকে আমরা শূন্য ভেক্টর হিসেবে আখ্যায়িত করতে পারি। অথবা আরেকভাবে এটাকে বলা যেতে পারে, ধরো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এই দিকে তোমার আরেকটা বন্ধু, এই দিকে তোমার একটা বন্ধু, আরেকটা বন্ধু, সেম দুজন দুই দিক থেকে সমান বল, দুজন দুই দিক থেকে তোমাকে কিন্তু টেনে ধরতেছে, ঠিক আছে, সমান বলে তোমাকে কিন্তু টেনে ধরতেছে। তাহলে তুমি কিন্তু স্পেসিফিকভাবে কোনো দিকেই কিন্তু এক্ষেত্রে তোমার স্মরণ ঘটানো সম্ভব না। তোমাকে যে দিক দিয়ে টানতেছে অপোজিটে সেম বল, এই দুইটা ভেক্টরকে যদি আমরা বল ভেক্টর দ্বারা প্রকাশ করি, তোমার দুই হাত ধরে সেম বলে পরস্পর বিপরীত দিকে যদি টানে, তার মানে তোমার এই মুভমেন্টটা কিন্তু সম্ভব ওই জায়গায় কিন্তু থাকবা তুমি, কিন্তু তোমার একটা প্রবণতা ছিল দুই দিকে, যে কোনো দুই দিকে যাওয়ার একটা প্রবণতা ছিল। তো যেহেতু এই যে ছিল, তার মানে একটা মুভমেন্টের একটা দিক ছিল, বাট তুমি নড়তে পারো নাই, তোমার উপর বল প্রয়োগ হচ্ছে, ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে, তারপরেও কিন্তু তুমি নড়তে পারো না, তার মানে এটা তখন কিন্তু নাল বা শূন্য ভেক্টর বলা হবে। অর্থাৎ আমরা তাহলে শেষ পর্যন্ত এভাবে বলতে পারি, যে ভেক্টর রাশির মান হচ্ছে শূন্য তাকে আমরা কি বলতে পারি, নাল বা শূন্য ভেক্টর বলতে পারি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, সেটা হচ্ছে যে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর কাকে, একক ভেক্টর, একক ভেক্টর। একক ভেক্টরটা কি, যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টর রাশির মান এক একক, ব্যাপারটা কি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরো এরকম একটা বড় ভেক্টর, সেটা হচ্ছে যে এ ভেক্টর, এইটাকে ছোট ছোট খণ্ডে আমরা বিভক্ত করলাম, মনে করো ছোট ছোট খণ্ড এরকম। অর্থাৎ এরকম ছোট ছোট স্মল এ ভেক্টরগুলা একত্রে যোগ হয়ে কিন্তু বড় একটা ভেক্টর প্রকাশ করেছে। তো আমরা যদি এইটাকে যদি একটু ভালোভাবে লিখি, এভাবে লেখা যায়, কয়টা ছোট এ ভেক্টর মিলে একটা বড় এ ভেক্টর তৈরি হয়েছে, 1 2 3 4 5, তাহলে 5 এ ভেক্টর। আমরা লক্ষ্য করে দেখা যায় যে ছোট এ দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে, এই অংশগুলোকে বলা হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ ছোট ছোট এক একটা টুকরো, এই বড় ভেক্টরটাকে যদি ছোট ছোট খণ্ডে বিভক্ত করলে, প্রতিটা খণ্ডের মান সমান, অর্থাৎ দূরত্ব যদি সেম, যদি এখানে আমরা চিত্র আঁকানোর ক্ষেত্রে কোনোটা হয়তো বড়, এটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যেটা মনে রাখবে, প্রত্যেকটা টুকরের মান হচ্ছে সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান, এবং তাদের মুভমেন্ট কিন্তু সব বড় ভেক্টর যেদিকে, তাদের মুভমেন্টও কিন্তু সেই একই দিকে। তাহলে বোঝা যাচ্ছে যে বড় এ ভেক্টরটা তৈরি হচ্ছে ছোট ছোট 5টা একক ভেক্টর একত্রিত হয়ে বড় একটা ভেক্টর তৈরি এখানে সৃষ্টি হয়েছে। তাহলে এই ছোট ছোট ভেক্টরগুলোকে বলা হচ্ছে একক ভেক্টর। এবং এই ভেক্টরগুলোর মাথার উপরে দেখো ক্যাপ চিহ্ন দেওয়া হয়, একক ভেক্টরগুলোর মাথার উপরে সবসময় এরকম একটা সাইন দ্বারা প্রকাশ করা থাকবে। এরপর থেকে যখন দেখবা, আর যেটা বড় ভেক্টর সেটা অ্যারো চিহ্ন, আর একক ভেক্টরগুলোকে এভাবে ক্যাপ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হতে হয়। তাহলে এখান থেকে বলা যায় যে যদি এগুলা প্রতিটা 1 সেন্টিমিটার করে হয়, যেহেতু এক একক, আমি বলছি একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। তার মানে প্রত্যেকটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, এরকম 1 একক ধরে এটা আমরা হিসাব করা হতে পারে। তাহলে এদের মান সবসময় একক আকারে থাকতে হবে। তো এটাকে এভাবেও বলা যায় যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা হয়। অথবা আরেকভাবে এটাকে প্রকাশ করা যায় যে এই ভেক্টর, এইটার সমান লেখা যাবে বড় এ ডিভাইডেড বাই 5, অর্থাৎ এই সমীকরণটারই সমাধান। দেখো তো এখানে কি পেলাম, এ ভেক্টর একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে বড় ভেক্টর, আর নিচে 5। এই 5 মানে কি, এইখান থেকে এইখানে যদি আমরা ধরে নিই যে প্রতিটা দৈর্ঘ্য ধরো 1 মিটার করে বা 1 সেন্টিমিটার, ধরে নিলাম 1 মিটার, তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল যেটা, সেটা হচ্ছে কত, 5 মিটার। তার মানে এই বড় ভেক্টরটার যে মান সেটা কত, 5। তাহলে আমরা এখান থেকে কি পেলাম,
যে একক ভেক্টর কিভাবে বলা হয়, যে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এটাকে আরেকভাবে লেখা যায় এ ডিভাইডেড বাই মোড অফ এ, অর্থাৎ এ ভেক্টরের যে মান, বড় এ ভেক্টরের যে মান, সেটাকে আমরা এই মোড চিহ্নের মাধ্যমে এটাকে প্রকাশ করি। যখন এরকম কোনো চিহ্ন থাকবে বুঝে নিবে যে ভেক্টরের মান বোঝানো হয়েছে সেখানে। আর উপরে যখন এভাবে দেখানো হবে তখন মনে করবো যে টোটাল ভেক্টর রাশিটাকে বোঝানো হয়েছে। তাহলে এই একক ভেক্টরকে আমরা এভাবেও প্রকাশ করে থাকতে পারি, ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা প্রকাশ ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এই একটা সংজ্ঞা বলতে পারি। আরেকটা সংজ্ঞা বলতে পারি, যে ভেক্টরের মান হচ্ছে এক একক, তাকে একক ভেক্টর বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এরপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অবস্থান ভেক্টর। কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার হয় তাকে অবস্থান ভেক্টর বলে। যেমন এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক, সচরাচর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলে থাকি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন এই যে এভাবে বলা হয়ে থাকে, এটা হচ্ছে ও বিন্দু এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দু যদি এখানে থাকে, তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলে। এইখানে তাহলে এই যে আর যে ভেক্টরটা, সেই ভেক্টরটা এই পি বিন্দুর অবস্থান, ত্রিমাত্রিক যে কাঠামো, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে মূল বিন্দু, মূল বিন্দু থেকে ওই বিন্দু যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে অবস্থান ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে গেল আমাদের অবস্থান ভেক্টরের যে সংজ্ঞা, সেটা গেল। এরপরে হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা খুব সহজ। একক ভেক্টরের সংজ্ঞা আমরা জানি যে ভেক্টরের মান এক একক। অক্ষ বরাবর যদি একক ভেক্টরগুলোকে আমরা সচরাচর আই ক্যাপ দ্বারা, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরগুলোকে সচরাচর জে ক্যাপ দ্বারা, এবং জেড অক্ষ বরাবর যে ভেক্টরগুলোকে সেক্ষেত্রে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা। যেহেতু এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এই যে আলাদা আলাদা একক ভেক্টর প্রকাশ করা হয়, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এই একক ভেক্টরগুলোকে সচরাচর আমরা আয়ত একক ভেক্টর বলে থাকি। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এই ভেক্টরগুলোকে, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং জেড অক্ষ বরাবর এগুলোকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ভেক্টরের যে সাধারণ কিছু সংজ্ঞা, বা তোমাদের বইয়ের মধ্যে, নির্ধারিত বইয়ের মধ্যে আরও কিছু সংজ্ঞা আছে, তোমরা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারো। আশা করি এই ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা এখন আর এই সংজ্ঞাগুলো পরীক্ষা তেমন আসা না, শুধু জেনে রাখার জন্য অবশ্যই এটা জানা লাগবে। তোমরা একটু বই দেখে এগুলো একটু জেনে নিও। তো আমরা এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভেক্টরের সাথে ভেক্টরের যোগ বা ভেক্টরের সাথে ভেক্টরের বিয়োগ, এগুলা কীভাবে করা যায় সেটা একটু দেখার চেষ্টা করবো। সাধারণ বীজগণিত নিয়ম অনুসারে কিন্তু যেটা সম্ভব, ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর কিন্তু ওইভাবে সম্ভব না। যেমন আমি একটু দেখাই, এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু। এখন এ থেকে প্রথমে কেউ একজন যাত্রা করেছে, প্রথমে এই বিন্দু, 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 শেষ পর্যন্ত বিতে পৌঁছেছে। আমি যদি এগুলো মার্কিং করি, 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 2, এটা 4, এটা 1, এটা 1, এটা 1, তাহলে এ থেকে বি মোট দূরত্ব কত? 1 2 3 5 5 4 9 10 11 12, অর্থাৎ এ থেকে বি যে দূরত্ব সেটা আমরা লিখলাম হচ্ছে 12 মিটার। তো এইটা কি তাহলে ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কি না, ভেক্টরের ক্ষেত্রে কখনো কিন্তু 12 হবে না। ধরে নিচ্ছি যে এ থেকে বি সরাসরি যে দূরত্ব সেটা হচ্ছে যে ধরো তোমার হচ্ছে 1 মিটার। তাহলে অবশ্যই ভেক্টর রুল অনুসারে এ টু বি, অর্থাৎ এ থেকে বিতে যেতে সময় লাগবে, এই যে সরি তোমার যে দৈর্ঘ্যটা, যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 মিটার। এই হচ্ছে ভেক্টর, অর্থাৎ বীজগণিতের রুল অনুসারে এ থেকে বিতে তোমার যে দৈর্ঘ্যটা সেটা 12 মিটার এর যে দূরত্ব, বা ভেক্টর রুল অনুসারে কিন্তু এ থেকে বি এর যে মান সেই মানটা হবে কিন্তু 1 মিটার।
অর্থাৎ তাহলে এইটা হয়ে যাবে তখন সরণ, আর এইটা হয়ে যাবে তখন দূরত্ব। অর্থাৎ দূরত্ব এবং সরণ, দূরত্ব একটা স্কেলার রাশি, বাট সরণ কিন্তু এটা একটা ভেক্টর রাশি। অর্থাৎ দুটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে পথটুকু থাকবে সেইটাকে কিন্তু সরণ বলতে পারে, আর এর বাইরে যা থাকবে সেটা কিন্তু দূরত্ব হয়ে যাবে। এমনও হতে পারে যে একটাই পথ আছে, তাহলে দূরত্ব এবং সরণ একই হবে। কিন্তু যদি একাধিক পথ থাকে সেক্ষেত্রে সবচেয়ে সর্বনিম্ন যে দূরত্ব সেই পথটাকে আমরা তখন সরণ বলি, আর ওইটাই তখন সরাসরি যে পথটা হবে, আঁকাবাঁকা না হয় সরাসরি যে পথটা হবে সেইটাকে তখন আমরা কী বলতে পারি, সরণ বলতে পারি। এবং সরণ অবশ্যই সেটা একটা ভেক্টর রাশি। এখন আমরা ভেক্টরের যে কিছু সূত্র মেনে চলে সেটা এখন আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা যেটা দেখবো যে ভেক্টরের যোগ। ভেক্টর যোগ, একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যোগ করলে কি হয়। যেমন ধরো এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এরকম আরেকটা ভেক্টর এটা আছে বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টরকে আমি যোগ করবো, ঠিক আছে, করে দিই। এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা কিন্তু যোগ করে দিলাম। কীভাবে যোগ করে দিলাম, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। যেহেতু দুটো যোগ করেছে তাহলে যোগফল থাকা উচিত। তাহলে যোগফলটা কী হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত তার যে দৈর্ঘ্য সেইটা হবে, এই দুইজনের মান হবে, যোগফলের মান হবে। এই দুইটার যোগফলটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, এটাকে আমরা সি ভেক্টর ধরতে পারি। তো তাহলে যেহেতু ভেক্টর একটা দিক রাশি, তার মানে এর মধ্যে মান এবং দিক উভয় থাকবে। তাহলে দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই ভেক্টরকে শেষে বি ভেক্টরকে যদি আমরা যোগ করে দিই, এই ভেক্টর শেষ হয়েছে, বি ভেক্টর এখান থেকে শুরু হয়েছে, তার মানে যোগ করে দিয়েছে। যেহেতু যোগ করে দিয়েছে তার একটা যোগফল থাকবে। তাহলে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেই যোগফলের মান এবং দিক উভয় থাকবে, যেহেতু সেটা ভেক্টর। তাহলে মানটা কি হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের যে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে ওই ভেক্টরের মান। অর্থাৎ এখানে এ এবং বি এর যে যোগফল, যোগফল করার পরে যে সি ভেক্টরটা হয়েছে, সি ভেক্টরের মান হবে এই দূরত্ব থেকে, এবং তার দিক হবে কোনটা, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে দিকে যাবে ওইটা হচ্ছে তার দিক। অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে এই যে সি ভেক্টরটা তৈরি হলো দুটো যোগ করে তার দিক হবে, এবং তার মান হবে এই যে পথের যে দৈর্ঘ্য, এটাই হবে তাদের মান। এটা হচ্ছে ভেক্টরের যোগ। এটাকে ত্রিভুজ বিধির সাথে মিলালেও হয়। আমরা ত্রিভুজ বিধি সম্পর্কে যেটা বলতে পারি যে ত্রিভুজের সচরাচর কয়টা বাহু থাকে, তিনটা বাহু থাকে। তো ত্রিভুজের যদি তিনটা বাহু থাকে, ধরো এই বাহুটাকে আমরা ধরে নিলাম যে এইটা এ বাহু, এর সাথে আরেকটা বাহু বি যোগ করে দিলাম। যদি এর সাথে বি যোগ করে দিই তাহলে ত্রিভুজের অপর যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে এদের দুইটার যোগফল। অর্থাৎ একটা শেষ আর একটা শুরু, এভাবে যদি ত্রিভুজের ক্রমান্বয়ে যোগ করা থাকে তাহলে তৃতীয় যে জনটা হবে সে হবে বিপরীত ক্রম। বিপরীত ক্রমটা হবে কি, কারণ হচ্ছে যে বি যেখানে আসে শেষ হবে এই বিন্দুতে, ওখান থেকেই তো যদি একই ক্রমে হতো তাহলে অ্যারো চিহ্নটা উল্টো দিকে থাকার কথা ছিল, বাট যেহেতু বিপরীত ক্রম শব্দটা ব্যবহার করছি তাহলে কিন্তু বি যেখানে এসে শেষ হবে, আমার আরেকটা যে ভেক্টর সেটাও সেখানে যেয়ে কিন্তু শেষ হবে। তাহলে এই যে ভেক্টরটা পাওয়া যাবে, এটাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, এই সি ভেক্টর হবে এ এবং বি এর যোগফল। দেখো এইটা এবং এইটা কিন্তু সেম কথা বলতেছে, যে এ ভেক্টর যখন শেষ হয়েছে বি ভেক্টরটা শুরু হয়েছে, তাহলে এর শীর্ষবিন্দু থেকে বি এর পাদবিন্দু শুরু হয়েছে, এবং বির শীর্ষবিন্দুতে অপর যে বাহুটা সি সেখানেও সে জায়গায় শেষ হয়েছে, তো বিপরীত ক্রমে। এটাকে বলা হচ্ছে ত্রিভুজ রুল কিন্তু বলা হচ্ছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ভেক্টরের যোগ বিধি, এটাকে ভেক্টর যোগের নিয়ম, এটার সাথে আমাদের ত্রিভুজের যে রুল সেটাও কিন্তু আমরা মিলাইতে পারি। তো এখান থেকে আমরা আরও কিছু জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে বহুভুজ সূত্র বা এরকম আমরা কিন্তু বের করতে পারি। তো একের পর এক এভাবে যোগ করে আমরা কিন্তু বহুভুজ, যেমন এই একটা ভেক্টর, এর সাথে আরেকটা ভেক্টর, এর সাথে আরেকটা ভেক্টর, এর সাথে আরেকটা ভেক্টর, শেষ পর্যন্ত ফাইনাল ভেক্টরটা এরকম হয়ে যায়। এরকম বহুভুজ দিয়ে কিন্তু এটা করা যাবে। তাহলে এইটা এ, এইটা বি,
এইটা সি, এইটা ডি, এইটা ই। তাহলে এখানেও কিন্তু আমরা ভেক্টরের রুল যে এক শেষ ভেক্টরটা হবে ও বাকিগুলোর যোগফল। তো আমরা যদি চিন্তা করি যে এক্ষেত্রে ওই রুলটা অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করে দেখো এ একটা ভেক্টর, এখান থেকে এ একটা ভেক্টর এরকম হবে। এটাকে যদি আমরা দিয়ে দিই, এটাকে যদি এইচ দিই, এটাকে যদি এম দিই, তাহলে কী দাঁড়ায়? আমাদের মনে করো যে এই অংশটুকু নাই, তাহলে এ এবং বি এই অংশটা এ প্লাস বি, এই দুইটার যোগ করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইচ। এবার খেয়াল করি এইচ আছে, এর সাথে সি যোগ করলাম, এইচ প্লাস সি যদি যোগ করি সেটা কি তৈরি হলো? এম তৈরি হলো। আবার মনে করো এম আছে, এম এর সাথে ডি যোগ করলাম, তাহলে কি তৈরি হলো? ই তৈরি হলো। তাহলে শেষ পর্যন্ত ই যেটা হলো এম ডি। এখন যদি সব মানগুলো বসাই, এম সমান আমরা কি জানি? এইচ প্লাস সি প্লাস ডি তৈরিতে আছে। আচ্ছা, এইচ সমান কি বের হয়েছে? এটা তাহলে দেখো সবগুলোর মধ্যেই কিন্তু এই বহুভুজগুলোর মধ্যেও কিন্তু ভেক্টর যোগের একটা সামঞ্জস্য। আমরা প্রত্যেকটা অংশকে যদি ত্রিভুজ বা ভেক্টর যোগের যে সূত্র সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু মিলে যাচ্ছে। এই যে এই অংশের জন্য, এই ত্রিভুজের এই অংশের জন্য আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি, তারপরে এই অংশের জন্য আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। সবগুলো হিসেব করলে কিন্তু শেষ পর্যন্ত এরকম একটা অংশ থাকে। এটা বহুভুজ সূত্র বলা হয় এটাকে। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে যে ভেক্টরের এটা দেখলাম আমার যোগ, আর ভেক্টরের বিয়োগ যদি দেখতে চাই তাহলে এ একটি ভেক্টর আছে, বি আরেকটা ভেক্টর। এখন বি ভেক্টরেরকে আমরা একটা বিপরীত ভেক্টর করে নিই, এটাকে বলা হয়েছে বিপরীত ভেক্টর, যেটাকে মাইনাস। কেন মাইনাস? কারণ দেখো সংজ্ঞায় আমরা বলেছিলাম বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টরের সংজ্ঞাতে ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত থাকলে তাকে ঋণ ভেক্টর বলে। তাহলে বি ভেক্টরের আরেকটা ঋণ ভেক্টর আমরা মাইনাস বি ভেক্টর করে নেব। এখন এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরটা যোগ করে দেবো। কীরকম? আমরা এ ভেক্টর এখানে নিচে আমরা লিখলাম, আর এবার এই ঋণ ভেক্টরটাকে এই দিকে যোগ করে দেবো। যোগ করে নিলে তাহলে যোগফলটা হবে এইরকমভাবে। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা সি ভেক্টর সমান এ মাইনাস বি। তাহলে দেখো যে যে একটা ভেক্টরের সাথে অন্য যে ভেক্টরটা আমি বিয়োগ করতে চাই সেই ভেক্টরের বিপরীত ভেক্টর নিয়ে সেইটাকে যদি ওই প্রথম ভেক্টরের সাথে যদি আমি এটাকে যোগ করে দিই, তাহলে অপোজিট যে আরেকটা যে ভেক্টর পাবো সেই ভেক্টরটাকে ওই দুইটা ভেক্টরের বিয়োগ বোঝানো হয়। এর আগের বার আমরা করেছিলাম মূল ভেক্টর দুইটার একটার সাথে আরেকটা যোগ করে দিয়েছিলাম, আর এইবার কি মূল ভেক্টর একটার সাথে আরেকটা ভেক্টর যেটাকে বিয়োগ করতে চাই সেইটার বিপরীত ক্রম আমরা কি করেছি? যোগ করেছি। তাহলে এভাবে কিন্তু আমরা ভেক্টরের বিয়োগ বিধি, যেটাকে ভেক্টরের বিয়োগ বলা হয়, সেটা কিন্তু এইভাবে এটাকে বের করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আরেকটা অংশ। তো ভেক্টরের যোগের ক্ষেত্রেও কিন্তু বিয়োগের আরেকটা সিস্টেম বের করা যেতে পারে, সেটা আমি একটু দেখাই দিই। দেখো এটাও তোমরা করতে পারে। সেটা হচ্ছে যে আমরা এ ভেক্টর আঁকাইলাম, এর সাথে বি ভেক্টর ছিল, আর এইটা হলো তার যোগফল। এই যোগফলটাকে আমরা সি ভেক্টর দিয়েছিলাম, ওইটা এ, এইটা বি। এ ভেক্টর সাথে বি ভেক্টর যোগ করলে যোগফলটা সি ভেক্টর তৈরি হবে, যেখানে সি সমান আমরা লিখতে পারলাম কত? এ প্লাস বি। এখান থেকেও কিন্তু ভেক্টরের বিয়োগ বের করা যায়। কীভাবে? দেখো সি সমান যদি এ প্লাস বি হয় তাহলে বি সমান কী লেখা যায়? সি মাইনাস এ। আবার এ সমান কী লেখা যাবে? সি মাইনাস বি। তাহলে এখানেও কিন্তু ভেক্টর বিয়োগের যে রুল সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে পারে। দেখো যে এই সি ভেক্টরটা ছিল দুইটা ভেক্টরের যোগফল। এখন অন্য কোনো ভেক্টর কীভাবে লিখবো সেটা করতে গেলে অন্য দুইটা ভেক্টর লব্ধির সাথে কিন্তু এটা বিয়োগ করতে হবে। এই সি ভেক্টরটাকে বলা হচ্ছে দুইটা এ এবং বি ভেক্টরের লব্ধি বলা হয়।
মানে এভাবেও কিন্তু আমরা ভেক্টরের বিয়োগ এই ফাংশনটাকে আমরা বুঝতে পারি। তো আশা করি ভেক্টরের যোগ বিয়োগ এই বিষয়গুলো তোমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমি ভেক্টরের সামন্তিকের সূত্র ব্যাপক ব্যবহার আছে তোমাদের, বিশেষ করে সেই বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ইনশাল্লাহ ভালো থাকো। তোমাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।